দেরি করলে কেন? এত দেরি করলাম কোথায়? সময় মতো তো এলাম। তোমার ছোট মেয়ের গান শোনা ছাড়াও আমার অনেক কাজ আছে, বাড়িতে অনেকগুলো কাজ সামলে আসতে হয় তো নাকি? নমস্কার। ইউনিভার্সিটির উপস্থিত সকল ছাত্র ছাত্রী, অধ্যাপক এবং অভিভাবকদের স্বাগত জানিয়ে আমরা আজ শুরু করতে চলেছি আমাদের মেগা ইভেন্ট, ইন্টার ইউনিভার্সিটি মিউজিক্যাল কম্পিটিশন তারানা। আমাদের তারানা কিন্তু এবার 19 বছরে পা দিল, সুতরাং এই তারানা এবার আরো বড় এবং আরো সুন্দর হয়ে উঠেছে। এবার সরাসরি আসি প্রতিযোগিতায়। আমাদের এবারের প্রতিযোগিতায় আমরা সমস্ত ইউনিভার্সিটি থেকে মোট 250 জন প্রতিযোগীকে পাই এবং প্রাথমিক একটা স্ক্রিনিংয়ের পর এই সংখ্যাটি এসে দাঁড়ায় 230-এ। তার মধ্যে 20 জনকে আমাদের বিচারকেরা বেছে নেন এবং এই 20 জনকে নিয়েই আমাদের আজ লাইভ প্রতিযোগিতা। পার্টিসিপেন্টস অ্যাটেনশন প্লিজ। জাজেসদের বরণ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কেমন? তোমরা রেডি থাকো, এরপরে তোমাদের ইন্ট্রোডাকশন। আমরা এসে বললে তোমরা উইংসের পাশে এসে দাঁড়াবে। ওকে, ঠিক আছে? ইউনিভার্সিটি থেকে কয়েকজন প্রফেসর তো আসবেনি। নীলও কি আসবে? কালচারাল দিকটা তো নীলই দেখে। আমাদের এবারের প্রতিযোগিতায় বিচারকের আসন যারা অলংকৃত করছেন, আমরা এখন তাদের বরণ করে নেব। আর আমরা সত্যি গর্বিত আজ তাদের আমাদের মধ্যে পেয়ে। আমাদের প্রথম বিচারক বিখ্যাত শিল্পী সুমেধ। আদতে কলকাতার বাসিন্দা সুমেধের এখন বাস কিন্তু মুম্বাই। প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও গোটা একটা দিন কিন্তু উনি আমাদের দিয়েছেন, তার জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের প্রথম বিচারক বম্বে কাঁপানো সুমেধ। এই সুমেধকে এত কাছ থেকে দেখবো জাস্ট ভাবতেই পারছি না। গান গাইবো না ওকেই দেখবো? রিয়েলি? এই চল না উইংসের দিকটায় যাই। উফ কি সোয়াগ, আলাদাই ব্যাপার। চল 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 চল। এই তোরা সবাই যাবি নাকি? চল 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 চল। এই মেঘ, সবাই তো যাচ্ছে, তুমি যাবে না? দেখো মেঘ, আমার অনেক দোষ আছে, আমি অনেক খারাপ কাজ করে ফেলি। বিশ্বাস করো, আমি তোমাকে বড্ড ভালোবাসি মেঘ। কেন 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 আমি ওর কথা ভাবছি? আমাকে তো অন্য কিছু ভাবতে শিখতে হবে। কেন পারছি না আমি এখনো? আমি কেন ভাবতে বসেছি নীল আসবে কি আসবে না? এবারে আমরা বরণ করে নেব আমাদের দ্বিতীয় বিচারক শ্রীমতী সর্বাণী সেনকে। আমরা সকলে মিলে এবার মঞ্চে আসতে আহ্বান জানাবো শ্রীমতী সর্বাণী সেনকে। দূর বাবা, এত সামনে বসলে বুঝতেও তো পারবো না কে আসছে না আসছে। আমার মনে হয় না নীল আজ আবার রূপের সঙ্গে দেখা করবে। আমি শিওর ও এখানেই আসবে। একদিন আপনার কাছ থেকে ওকে নিয়ে গেছিলাম, সেই জন্য আপনাকে একটা কথা জানানোর দায় আমার আছে। ডিভোর্সের পেপারটা আমি পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ নীল। এরকম একটা টক্সিক সম্পর্ক রাখার কোনো মানে হয় না। মেঘ, তুমি অন্যায় করেছো। তুমি রূপকে সিডিউস করেছো। আমি দেখেছি। তুমি লাল কিচ্ছু জানে না আমি কি দেখেছি। তাই ও এখনো বলে যাচ্ছে তুমি ঠিক, আমি ভুল। মেঘ, তুমি নিচে নেমেছো। তোমার চরিত্র আমার চোখের সামনে চলে এসছে।
তুমি হাজারটা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখো। ভাস্কর, ভাস্কর, কি গো তুমি এখানে পায়চারি করছো? ওরা চলে আসবে, তুমি এখনো রেডি হওনি? যাও রেডি হয়ে নাও। কি হয়েছে? আরে আমার আবার রেডি হওয়ার কি আছে? আসুন না ওনারা, আসুন না। আরে বাবা, আমাকে তো দেখতে আসছে না। এই বাহ, বেশ লাগছে তোমায়। শোনো 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 শোনো, হাত ছাড়ো। ছাড়বো কি? আরে বাবা, আমার বউকে এত সুন্দর দেখাচ্ছে, একটু আদর তো বানতা। যা তা, তোমার না সত্যি কোনো কাণ্ড জ্ঞান নেই জানো তো। ছেলে মেয়েরা এসে যাবে। আসুক না। শোনো, এখন না মজা করার সময় নয়, বুঝেছো? মজা কি করছি? আমি তো অ্যাপ্রিশিয়েট করছি। আরে বাবা, নিজের বউকে একটু অ্যাপ্রিশিয়েট করছি, করতে পারবো না? নিশ্চয়, কিন্তু তার আগে তুমি যাও গিয়ে একটু রেডি হয়ে নাও। আফটার অল তুমি গিনির বাবা। সেজতি, আজ কিন্তু তোমার মেয়ের পাকা দেখা নয়। ওর কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনালাইজড হয়ে যায়নি। জাস্ট রূপের মা বাবা এই বাড়িতে আসছেন কিছু কথাবার্তা বলার জন্য, ঠিক যেমন গিনির অন্যান্য আর 5 জন বন্ধু বান্ধবের মা বাবারা এসে থাকেন। সো টেক এভরিথিং ভেরি নর্মালি, ওকে? একটা সত্যি কথা তোমায় বলবো ভাস্কর, আমি না সত্যি ভীষণ কনফিউজড। কি নিয়ে? সবটা নিয়ে। আমি না বুঝতেই পারছি না যে কি হচ্ছে, কেন হচ্ছে, কেনই বা ওদেরকে ডেকে এত তাড়াতাড়ি বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমি জাস্ট কিছু বুঝতে পারছি না। তো সেই কথাগুলো এখন বলছো কেন? যখন এই নিয়ে আলোচনা হয়েছে তখন কেন বললে না? বলছি তো আমি কনফিউজড। তাছাড়া দেখো, আমি কি আর এত বুঝি বলো? আমি যখন সবকিছু জানলাম ততক্ষণে ওদেরকে আসতে বলা হয়ে গেছে। তারপরে কি বলা যায় যে না আপনারা আসবেন না? তাছাড়া জানো একটা কথা, মানে আমি বলছি যে আমার কিন্তু রূপকে প্রথম দিন দেখে খারাপ লাগেনি জানো। আমার মনে হয়েছিল ভালো ফ্যামিলির ছেলে, গিনির সঙ্গে ওকে মানাচ্ছিল ভালো। তাছাড়া গিনি তো ওর সঙ্গে মেন্টালি এতটাই অ্যাটাচড হয়ে গেছে, কি যে করবো। আর মেঘকে তো আমার কখনো মনে হচ্ছে সত্যিও একটা বাজে মেয়ে, ওর মতো খারাপ মেয়ে হয় না। আবার মনে হচ্ছে যে ও এটা করবেই বা কেন? জেনে শুনে কি কেউ কারো নিজের বিপদ ডেকে আনে? আমার না সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে, আমি জাস্ট কিছু ভাবতে পারছি না। আমার কিন্তু গিনির জন্য ভীষণ ভয় লাগছে। দেখো, আজকালকার মেয়ে যদি কিছু করে বসে, ওদের প্রেমটা আমাদের মতো নয়, বুঝেছো? আমাদের সময় যেমন প্লেটনিক লাভ ছিল, ওদের সেরকম নয়। ওই জন্য আমার খালি বারবার মনে হচ্ছে যে মেয়েটা যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই তত তাড়াতাড়ি শান্তি। আমার জানো তো সবকিছু মিলিয়ে কেমন সব গুলিয়ে যাচ্ছে। ছোট, আয় তো একবার। শোনো না, বলছি যে তুমি প্লিজ একটু রেডি হয়ে নাও প্লিজ, নাহলে কিন্তু গিনির খারাপ লাগবে। আমাদের পরম সৌভাগ্য, শুধু আমাদের কেন, আমাদের প্রতিযোগীদের পরম সৌভাগ্য যে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি পণ্ডিত শ্রী অমর চক্রবর্তী মহাশয়কে। পণ্ডিতজি সম্পর্কে কিছু বলার মতো যোগ্যতা আমাদের কারোরই নেই, আমরা তার গুণমুগ্ধ। তিনি যখন 7 সুরের সাগরে ভেসে বেড়ান এই ধুলোমলিন জগতে, এই মাটির ওপর আমরা ঈশ্বর অনুভব করি।
আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। তিনি তার এত ব্যস্ততার মধ্যেও এতটা সময় দিতে রাজি হয়েছেন আমাদের জন্য। আর শুধু তাই নয়, তিনি এও ঘোষণা করেছেন যে আজকের এই প্রতিযোগিতায় যার মাথায় উঠবে শ্রেষ্ঠের শিরোপা, তিনি কিন্তু 1 বছর পণ্ডিতজির পায়ের কাছে বসে তালিম নেওয়ার সুযোগ পাবেন। আর এটা কিন্তু আমাদের প্রতিযোগীদের কাছে একটা বিশাল বড় সুযোগ। আমি এবার পণ্ডিত শ্রী অমর চক্রবর্তী মহাশয়কে মঞ্চে এসে তার আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। নমস্কার সুধীজন, আমাকে 2-4 কথা বলার জন্য ওনারা বলেছেন। নার্ভাস না, আমি কিন্তু যখন গুরুজির সামনে প্রথম গান গিয়েছিলাম না, তখন তোমার হাত পা পেটের ভেতর ঢুকে গিয়েছিল, পরে তো আওয়াজই বেরোচ্ছিল না। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য, অনেক নতুন প্রতিভার গান শোনার সুযোগ করে দেওয়ার জন্য। তা তুমি কতদিন ধরে গুরুজির কাছে গান শিখছো? 4 বছর। লাকি। আমাদের এই ইয়াং জেনারেশনের গানের প্রতি উৎসাহ, তাদের ডেডিকেশন, এই দেখে আমার এত ভালো লাগে কি বলবো। আর এক একজনের কি অদ্ভুত প্রতিভা, কি অদ্ভুত অসামান্য পারদর্শিতা। সত্যি কথা বলতে কি, ওদের বয়সে আমি এত নিখুঁতভাবে, এত চমৎকারভাবে গান গাইতে পারতাম না। সে যাই হোক, আমি মনে করি যে যাই বলুক, আমাদের পরবর্তী কি তারও পরবর্তী প্রজন্মের হাতে আমাদের সঙ্গীতের উত্তরাধিকার সুরক্ষিত। আমাদের এই উত্তরাধিকার অসম্ভব রিচ, মণিমুক্ত ছড়ানো আমাদের সঙ্গীতের জগতে। সেখানে যুগে যুগে ধর্ম, জাতি সব মিলেমিশে একাকার হয়ে গেছে, শুধু জেগে আছে 7 সুর। আর এই 7 সুরের খেলাই তো আমাদের জগৎ জুড়ে। এই 7 সুর দিয়েই আমাদের সমস্ত আবেগ, আমাদের দুঃখ, শোক, প্রেম, বিচ্ছেদ, মিলন, এ সবই প্রকাশ পায় 7 সুরের মধ্যে দিয়ে। এই দেখুন, আপনারা আমাকে বলেছেন 2-1টা কথা বলতে, কিন্তু এই বয়সের দোষ, কথা বলতে শুরু করলে আর খেয়াল থাকে না। প্রতিযোগিতা শুরুর সময় হয়ে গেছে নিশ্চয়ই। আর আপনারা যারা এই নতুন তরুণদের উৎসাহ দিতে এসছেন, তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা মানে শ্রোতারা আছেন বলেই আমরা শিল্পী, শিল্প আছে। আপনারাও ওদের উৎসাহ দিতে থাকুন, ওরাও আপনাদের অনেক অনেক আনন্দ দেবে ওদের গানের মাধ্যমে। নমস্কার। পণ্ডিতজি, আপনার কথা আজকের প্রতিযোগীদের কাছে মার্গদর্শনের মতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা। আরও একবার এবার আমাদের প্রতিযোগীদের সাথে পরিচিত হওয়ার পালা। প্রথম প্রতিযোগী ঋষি অরবিন্দ ইউনিভার্সিটির সুচেতা সান্যাল। আমি সুচেতাকে মঞ্চে আসতে আহ্বান জানাই। পরের প্রতিযোগী মেগা সিটি ইউনিভার্সিটির শুভ চ্যাটার্জি। শুভ চ্যাটার্জি। এসে গেছেন আপনি? আমি আসছি। পরের প্রতিযোগী মহানগর বিশ্ববিদ্যালয়ের চন্দ্রিমা দত্ত। কি এলো? বাবি উঠে গেল কেন? ভাবিকে ফোন করে জানিয়ে কে আসবে? মা, বলছি বাবি কাউকে ইনভাইট করেছে নাকি? আমাকে তো কিছু বলেনি। মিরঘাট ইউনিভার্সিটি শ্রেয়া ঠাকুরকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি।
মাই গড, ঠাম্মা এখানে, তাও আবার বাবিকে ফোন করে। ব্যাপারটা একটু নাড়াচাড়া করে দেখতে হচ্ছে। নির্ঘাত মেঘের সঙ্গে এই মহিলার যোগাযোগ আছে। মা আমি 1 মিনিট একটু আসছি। হ্যাঁ কোথায়? 1 সেকেন্ড আসছি আমি। আমাদের পরের প্রতিযোগী সিটি ইউনিভার্সিটির মেঘ রায়। থ্যাংক ইউ ঠাম্মি, থ্যাংক ইউ। হ্যাঁ ময়ূরী বলো। না দাঁড়াও, আগে আমায় বলতে দাও। আমি কিন্তু আজকে খুব খুব দুঃখ পেয়েছি। তুমি কেন এলে না বলো তো? আমরা তোমাকে খুব খুব মিস করছি। জেঠিমণি ময়ূরীদিকে বলো তো, অনেক গান শোনা হয়েছে এতক্ষণ। ওই তো প্যানপ্যানানি গান, এবার চলে আসতে এখানে। ও আবার কি কথা গিনি? প্যানপ্যানানি গান মানে? আরে জেঠিমণি কি বলি বলো তো, আমার নিজেরই ইচ্ছে করছে ওখানে যেতে। তা চলে এসো না, মানা করছে কে তোমাকে? তো গান তো অনেক শোনা হয়েছে নিশ্চয়ই এতক্ষণে। না না এখনো শুরু হয়নি। আর কি বলতো, মেঘের গানের সময় আমাকে থাকতেই হবে, ওর তো একটা মোরাল বুস্ট দরকার হয়। আচ্ছা তো যে কারণে আমি ফোন করেছিলাম, একটা কথা জিজ্ঞেস করার ছিল। ঠাম্মা কোথায় গো? কেন বলো তো, কি হয়েছে? কিছুই হয়নি। ঠাম্মা কি বাড়িতে? না না, মা একটু বেরিয়েছেন। কিন্তু কেন বলো তো, কি হয়েছে? তুমি মায়ের কথা কেন জিজ্ঞেস করছো? না না সেরকম কিছু না, আসলে আমার একবারের জন্য মনে হলো আমি এই কম্পিটিশনের এখানে, মানে মেঘের কম্পিটিশনের এখানে ঠাম্মাকে দেখলাম। আবার ভুলও হতে পারি, আমি শিওর না। হোয়াট? কি? হ্যাঁ গো, আর আমার মনে হয় না আমি এত কিছু ভুল দেখেছি। কি হয়েছে? মায়ের ব্যাপারে ও কি বলছে? কি দেখেছো তুমি? কি মা ওখানে প্রোগ্রামে গেছে? আসলে কি বলতো জেঠিমণি, আমি ওই দেখলাম বাবি একজন বয়স্ক মহিলাকে সিটে বসাচ্ছে। আমি দূরে ছিলাম, আমি মহিলার মুখ দেখতে পাইনি, কিন্তু মনে হলো দূর থেকে যে ওটা ঠাম্মাই। আচ্ছা জেঠিমণি আমাকে একটা কথা বলো, ঠাম্মা কি আজ কোনো ওই ক্রিম কালারের শাড়ি, পাড়ে জড়ি দেওয়া এরকম কোনো শাড়ি পরেছে, বা আজকে কি কুচি দিয়ে শাড়ি পরেছে? এনিহাও তুমি ঠিকই দেখেছো ময়ূরী, তুমি মাকেই দেখেছো। আরে কি হয়েছে একটু বলবে? মাকে ময়ূরী কোথায় দেখেছে? দেখেছে মেঘের ওই কম্পিটিশনের হলে, মা সেখানে গেছে, আর তাই জন্যই আমাদের সঙ্গে এরকম রহস্য করে গেলেন। সত্যি যদি আমি না বুঝতে পারি না যে মেঘের ওপর এত কিসের টান মায়ের। হু ইজ মেঘ, হু ইজ শি? এটা এরকম একটা খারাপ মেয়ে, মানে নীলের জীবনে একটা অভিশাপও। তা সত্ত্বেও মার যত স্নেহ, যত ভালোবাসা মেঘের ওপর। কি বলছো কি দিদি ভাই? এখানে বাড়িতে লোকজন আসবে গিনির জন্য, আর মা তাতে কি এলো গেল মা? ঠাম্মি তো আর এখন আমাদের ঠাম্মি নেই, ঠাম্মি তো শুধুই মেঘের। কিন্তু মা আমাদের কিছু বললেন না কেন? না বললে হয়তো যাওয়া হতো না, আমি তো মানা করতামই। ত্রিদীপ প্লিজ, মা ফিরলে তুই মার সঙ্গে কথা বলবি। আজকে রূপ আসবে, রূপের বাবা মা আসবেন, সেসব সত্ত্বেও মার কাছে কি বেশি ইম্পর্টেন্ট হলো না মেঘের ফাংশনে যাওয়া?
আরে বাবা ফোনটা তো রাখো, ফোনটা হাতে নিয়ে। আমার আমার মাথা ঠিক নেই ত্রিদীপ, তোমার মা জাস্ট আমার মাথা ঠিক রাখতে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ময়ূরী, ময়ূরী সরি সরি, আমি জেঠিমণি আই এম রিয়েলি সরি গো, আমি তোমাকে খুব ডিস্টার্ব করলাম তাই না? আরে তুমি কেন সরি বলছো? তুমি তো যা দেখেছো সেটাই বলেছো, বানিয়ে তো কিছুই বলনি। জেঠিমণি তুমি ঠাম্মার ওপর বেশি রাগ করো না কেমন? দেখো ঠাম্মারতে কম্পিটিশনের ব্যাপারে জানার কথাও নয়, মানে জানবে কি করে, আর যাওয়ার কথাও আসে না। নিশ্চয়ই মেঘই ঠাম্মাকে ইনভাইট করেছে, আর ঠাম্মির পক্ষেও সেটা না করা সম্ভব হয়নি। খুব ইরেসপন্সিবল একটা কাজ করেছে। এইভাবে একা একা ঠাম্মিকে যেতে বলা উচিত হয়নি। ওর যখন বলারই ছিল ও তো আমাদের একবার জানাতে পারতো, তাই না? না না, সেই বোধটাই তো ওর নেই। ও তো আমার সঙ্গে একটা অঘোষিত লড়াইতে নেমেছে না, আমার পরিবারের মধ্যে একটা ভাঙন ধরাবার চেষ্টা করছে। আমি ঠাম্মার দিকে নজর রাখবো না, সেটা যে তুমি করবে সেটা আমি জানি ময়ূরী, বাট আই সে হাউ ডেয়ার শি ময়ূরী। মীনাক্ষী ফোনটা আমাকে দাও তো, দাও আমার। দে তো। ময়ূরী আমি বলছি, তুমি যেখানে গেছো সেখানে যা করতে গেছো তাই করো, ফোনটা রাখো। জেঠুমণি আমার উপর অফেন্ডেড হয়ে লাভ নেই, আমার যা করার আমি করব। আর আমি তো গান শুনতে এখানে আসিনি, আমি এখানে কিছু ড্রামার সন্ধানে এসেছি, আর আমার ধারণা আরো ড্রামা বাকি আছে। নীলও আসবে, গাড়িগুলো একবার দেখি তো নীলের গাড়ি আছে কিনা। তুমি ওকে এইভাবে বললে কেন? ও কি অন্যায় করেছে? কিছু অন্যায় করেনি, আর আমিও কিছু খারাপ বলিনি। ময়ূরী তো ওখানে গেছে বোনের জন্য, গানের একটা ফাংশন অ্যাটেন্ড করতে, সেটাই করুক, তার বেশি তো তার কিছু করার দরকার নেই। জেঠুমণি প্লিজ, ময়ূরীদি তো কিচ্ছু অন্যায় কথা বলেনি। ও কি করেছে? ময়ূরীদি তো বরং আমাদের হেল্পই করলো। আমরা তো চিন্তা করছিলাম সবাই ঠাম্মি কোথায় গেল সেটা নিয়ে। না, নীলের গাড়ি তো এখানে নেই, কাকুমনির গাড়ি রয়েছে। এটায় ঠাম্মা এসেছে, নীল কি তাহলে সত্যিই আসবেন?